দর্শক, মধ্যপ্রাচ্যের সংকট এখনো চলমান। যুদ্ধবিরতি হলেও সেটি আসলে কতদিন স্থায়ী হবে সেটি অনেকখানি অনিশ্চিত। তো এই কারণে মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই সংকটের কারণে বাংলাদেশের কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা নিয়ে এখানে যে প্রভাব পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, এবং সেটি নিয়েই আমরা সাজিয়েছি আজকের এই বিস্টক। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু, আর আমরা অতিথি হিসেবে পেয়েছি আবেদিন ইকুইপমেন্টস লিমিটেডের সিইও জনাব আমির হোসেন FCA। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। যে বিষয়টা আমরা বলছিলাম যে এই যে মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকটের কারণে কৃষির যে অন্যতম উপকরণ সেচ ব্যবস্থা এবং সেই সেচ ব্যবস্থার যে জ্বালানি তেল, বিশ্বব্যাপী এই জ্বালানি তেল সরবরাহের যে একটা জটিলতা তৈরি হয়েছে, সেটার প্রভাব পড়ছে কিন্তু সারা বিশ্বেই। সেটার প্রভাব নিঃসন্দেহে বাংলাদেশেও পড়েছে। বিশেষ করে কৃষির ক্ষেত্রে যেটার যে ইম্প্যাক্টটা, সেটি আসলে কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। আমি যদি আপনাকে একটু আমাদের কৃষিতে যে জ্বালানির যে ব্যবস্থাপনাটা, এটা নিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা আলাপ করি, তাহলে আমার মনে হয় আপনার জন্য এটা খুব সহজ হবে, দর্শকদের জন্য সহজ হবে বোঝার জন্য। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যেই আমাদের যে অফরোড এগ্রিকালচারাল ইকুইপমেন্ট যেগুলি আছে, যেমন আপনার ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, দ্যাট ইজ আপনার চাষের, ধান কাটার এবং ধান রোপণ করার। আরও আছে হচ্ছে ডিজেল ইঞ্জিন, যেগুলি পাম্পিং করে সেচ কাজের জন্য ব্যবহার করা হয়, পাওয়ার টিলার, এই ধরনের যে আরও থ্রেশার, উইনয়ার, বিভিন্ন যে আপনার যন্ত্রপাতিগুলি আছে, এগুলি সবই ডিজেল নির্ভর। আর এখানে আপনার যে ডিজেলের যে ব্যবস্থাপনাটা মাঠ পর্যায়ে, এটা কিন্তু এমনিতেই আমাদের দেশে ভালনারেবল এই কৃষকদের জন্য। কৃষক বলতে আমি বলবো যে বাংলাদেশে এখন আপনারা জানেন যে 2020 সালের পরে কিন্তু আমরা মেকানাইজেশনে অনেক দূরে এগিয়ে গেছি, এবং তার আগে আমাদের চাষাবাদটা আপনার এই মেকানাইজেশন হয়ে গেছে, যেটা আমরা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করি, ট্রাক্টর, পাওয়ার টিলার এগুলি দিয়ে চাষাবাদ করি। তো এখানে এই আমাদের এই যন্ত্রগুলো কিন্তু এমন নয় যে পাম্পে নিয়ে সে তেল নিতে পারবে। কিছু কিছু যন্ত্র আছে যেটা অসম্ভব, আপনি রাস্তায় এটা চালানো সম্ভব না, রাস্তায় চালানোই যাবে না, পাম্প থেকে নিয়ে যেতে হবে। যেমন একটা কম্বাইন হারভেস্টার আপনি রাস্তায় চালাইতে পারবেন না, তো রাস্তায় চালাইয়া পাম্পে নিয়ে যাবেন, ওখান থেকে তেল নেবেন, এটা সম্ভব না। সাধারণত এটা আমাদের যেটা হয়, কখনো এই কৃষকরা পাম্প থেকে যেয়ে তারা ক্যানে করে তেলটা নিয়ে আসে, অথবা আপনার হলো স্থানীয় বাজারে কিছু ডিলার আছে যাদের কাছ থেকে তারাই ডিজেলটা ক্রয় করে। এমনিতেই ডিজেলের যেই সরবরাহ ব্যবস্থাটা কৃষকদের জন্য বা কৃষি ফিল্ডে যারা সার্ভিস দিচ্ছেন তাদের জন্য, এটা কিন্তু কিছুটা সমস্যা ওখানে আছে। যেমন ডিজেলে কেরোসিন মিক্স হয়ে যায়, বা ডিজেলে অনেক সময় পানি মিক্স থাকে, এই ধরনের যেটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পরিপ্রেক্ষিতে যেটা কিছু ভেজাল থাকে, এগুলিতে কিন্তু আমাদের কৃষকরা সার্ভিস মানে অলরেডি তারা কিন্তু সাফার করছে। যেমন আপনার ধরুন একটা ট্রাক্টর বা একটা কম্বাইন হারভেস্টারে একটা পার্ট আছে যেটাকে বলা হয় ফুয়েল ইনজেকশন পাম্প। এই ফুয়েল ইনজেকশন পাম্পে যদি আপনি কোনো ভেজাল তেল দেন, তাহলে পরে কিন্তু ওই পাম্পটা নষ্ট হয়ে যাবে। এবং একটা পাম্প নষ্ট হলে আপনার ওখানে একজন কৃষকের 50,000 থেকে 1 লক্ষ টাকা তার এখানে কিন্তু এই রিপেয়ার মেনটেন্যান্স কস্ট আসবে। তো এই একটা থ্রেটে কিন্তু তারা অলরেডি আছে। সেটা কি এই মধ্যপ্রাচ্য সংকটের পরে? সেটা মধ্যপ্রাচ্য সংকটের আগের কথা বলছি আমি। এখন যেটা এটার সাথে যোগ হলো, সেটা হলো যে আপনার আপনি যদি আমরা খবর নিয়ে দেখেছি, আমাদের যে যারা গ্রাহক আছেন, যারা এই কৃষি যন্ত্রপাতিগুলি ব্যবহার করেন, তাদের যেই ডিজেল প্রাপ্যতার যে সমস্যাটা, এখন দেখা গেছে যে কোনো পাম্পে তেল নেই, আপনাকে ডিজেল নেই, আপনি আজকে সিরিয়াল দিবেন, টাকাও দিয়ে দিবেন। যখন ডিজেল আসবে তখন আপনি আইসা লাইন ধরবেন, এবং ওখানে দেখা গেছে যে আপনার যদি 2000 টাকার ডিজেল দেয়, ওখানে আপনার এই 2 লিটার ডিজেল কম। এরকম একটা প্রবলেমও হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা যেটা সংবাদ পেয়েছি। এবং আপনার ওখানে কিন্তু একজন কৃষক বা একজন যিনি এই সেবা প্রদানকারী, মানে দ্যাট ইজ যন্ত্রপাতির সেবা, তার পক্ষে সম্ভব নয় ওখানে কোনো আর্গুমেন্ট করা। সো এখানে এই কৃষিতে আপনার অনেক জায়গায় ডিজেল পাচ্ছে না। আবার যদি আপনার এমনিতেই কিন্তু ডিজেলের, সরকার তো বলছে যে কোনো ক্রাইসিস নেই। না, সরকার বলছে ক্রাইসিস নেই, ডিজেলের প্রাপ্যতা, ডিজেলের সরবরাহ আছে,
কিন্তু যেহেতু একটা ওয়ার্ল্ড ক্রাইসিস, সরবরাহ ব্যবস্থাপনাটা ভেঙে পড়ছে। এটাকে দোহাই দিয়ে আমাদের স্থানীয় পর্যায়ে যেই পাম্প মালিক আছে যারা, বা আপনার এই যে যারা ডিলার আছে, তারা কিন্তু এটার উপরে একটা ভালো ব্যবসা করে নিচ্ছে। প্লাস হচ্ছে ওখানে যারা, যে লোকগুলি এই পাম্পে কাজ করে, কর্মচারী যারা, তারাও কিন্তু একটা সুযোগ সুবিধা এখানে নেওয়ার চেষ্টা করছে। তো এইখানে আসলে স্থানীয় কর্তৃপক্ষ যারা আছে, বিশেষ করে আমি বলবো এগ্রিকালচারের ক্ষেত্রে যারা ব্লক সুপারভাইজার আছে এবং স্থানীয় ডিএইর যে কর্মকর্তা আছেন, যে এগ্রিকালচার অফিসার। না, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। এখন তো হচ্ছে বড় মৌসুম প্রায় শেষের দিকে, এখন তো এই মুহূর্তে আর খুব বেশি সেচের দরকার হচ্ছে না, বরং সবচেয়ে ক্রাইসিসের জায়গাটা হবে সামনে যখন আমন মৌসুমটা আসবে। না, ক্রাইসিস আপনার আমন মৌসুম অনেক পরে, কিন্তু এখনই আমাদের একটা বড় সমস্যা হবে। সেটা হলো, আমরা যখন এই বোরো ধান কিন্তু এখন পাকছে, এবং বোরো ধান কাটাটা শুরু হবে এপ্রিলের এই 15-20 তারিখের দিকের থেকে কাটা শুরু হবে হাওড়া এলাকা। তারপরে আপনার এটা ধীরে ধীরে সারা দেশেই আপনার এই বোরো ধান কর্তনটা শুরু হবে, যেটা জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত যাবে। কারণ এই বছর সিজনটা কিন্তু একটু ডিলে, আমাদের ধান এখনো কোনো কোনো জায়গায় ধানের ছড়া আসছে, বা আপনার এখনো কাটা শুরু হয়নি সেইভাবে। তো এখন এই ধান কাটাটা যদি কৃষক সাশ্রয়ী মূল্যে ডিজেল কিনে যদি না করতে পারে, বা সাশ্রয়ী মূল্যে যদি হারভেস্টারের ব্যবহারটা করা, এবং হারভেস্টার কিন্তু একটা, আপনার কি বলবো, আমি আপনাকে আগে আমি বলেছি যে এটা রাস্তায় চালানো সম্ভব না, এবং এটা মাঠে, যে মাঠে ঢুকবে ওই মাঠে কাজ করে ওই মাঠের ধান কেটে তারপরে সে উঠে চলে আসবে। এখন তাকে কিন্তু কৃষক এমনিতেই অনেক কষ্ট করে, যে আপনার যেই তৈলের ক্যানটা ওই মাঠে নিয়ে যাওয়া, এটা তার জন্য অনেক কষ্টকর। উপরন্তু এখন তাকে 3-4 ঘন্টা সময় ওই আপনার যেখান থেকে ডিজেল সরবরাহ করে এখানে তাকে দিতে হয়। তাহলে এখন 3-4 ঘন্টা সময় যদি তার ওই পাম্পে ব্যয় করতে হয় ডিজেল প্রাপ্তির জন্য, তাহলে সে কাজটা কখন করবে? সো যার জন্য কৃষক কি করছে, যিনি এই মেশিনটার সার্ভিস দিচ্ছেন, সে ওইটার রেটটা বাড়িয়ে দিবে। আর রেটটা বাড়িয়ে দিলে যেটা হবে যে আলটিমেটলি আপনি কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাবে, এবং আপনি বেশি দামে এই যে কৃষি পণ্য বাজার থেকে ক্রয় করতে হবে। তার মানে একদিক থেকে কৃষকের খরচও বাড়ছে, অন্যদিকে গ্রাহক যারা পরবর্তীতে তাদেরকেও আসলে এটার জন্য সাফার করতে হবে। এটা তো গেল হচ্ছে যে এখনকার যে ক্রাইসিসটা সামনে আসবে, বড় মৌসুমে ধান কাটা মারাইয়ের সময়, সামনে তো আবার আমন আসবে না। এরপরে আমনের যে চাষাবাদ, আপনি আমনের যে চাষাবাদের কথাটা বলছেন, সেখানেও প্রবলেম হবে, কারণ আমনের চাষাবাদটা শুরু হবে এই ধান কাটার পরপরই। তো এখন ওখানে সেচের প্রবলেমটা, এখানে যেহেতু আপনার মনে করেন এই যেই চাষাবাদটা হবে পানিতে, সো সেচের থেকে বড় কথা হলো চাষাবাদের যে সমস্যাটা হবে, জমি চাষ করা। এই জমি চাষ করার ক্ষেত্রে আপনার এখানে ডিজেলের যদি ক্রাইসিস থাকে, তাহলে পরে যদি এখানে একটা রিস্ক থাকে হলো, যখনই আমি বুঝবো যে আমার জমি চাষ করতে অনেক টাকা লাগবে, আমি জমি পতিত রেখে দিব, কারণ আমার পোষাবে না, শুধু শুধু খরচ করে লাভ, কৃষক নিরুৎসাহিত হবে। এবং আপনার আরেকটা বিষয় হলো, এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই মধ্যপ্রাচ্যের এই যে যুদ্ধের পরিস্থিতির কারণে জ্বালানির যে সংকট, এটা কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে। এখন আপনি যদি আপনার নিজের প্রোডাকশনটা যদি ঠিক মতো না করতে পারেন, এবং আপনি যদি ইম্পোর্ট নির্ভর হন, তাহলে কিন্তু আপনি ইম্পোর্ট কিন্তু কম পয়সা করতে পারবেন না। অলরেডি আমাদের অর্থনীতিবিদেরা কিন্তু বলেছেন যে আমাদের এই মুদ্রাস্ফীতি 10%-এর উপরে চলে যাবে। জি না, আপনি যেটা বললেন যে তার মানে আমি যদি আমদানি নির্ভর যদি না হই, আমদানি নির্ভর না হওয়ার তো আমার সুযোগই নেই, আমি তো অলরেডি আমদানি নির্ভর। না, আমদানি নির্ভর, আমাদের যেটুকু আমদানি করতে হয় সেটা তো আমরা আমদানি করছি, বাট আমার নিজস্ব প্রোডাকশনটা যেন আমি ঠিক রাখি, সেটার জন্য যে ইফেক্টিভলি স্থানীয় প্রশাসন বলুন, সরকারের যেই সচিব বা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন মন্ত্রণালয়গুলি, প্লাস আমাদের যে এখানে যে উইংগুলি আছে, যেটা আপনার ডিই আছে, বাড়ি, বিড়ি, বিনা, আমাদের অনেকগুলি রিসার্চ উইং আছে, তাদের সকলের সমন্বিত একটা প্রসেসটা আমি মনে করি যে অন্য সাধারণ সময়ের থেকে এই সময়ে সবাইকে খুব বেশি সচেতন থাকতে হবে, যে আমাদের এই কৃষিতে যারা যন্ত্রপাতি সার্ভিস দেয়, তাদের যেন এই ডিজেল প্রাপ্তি এটা যেন নিশ্চিহ্ন হয়, মানে কোনো রকম আপনার হয়, মানে এটা যেন তারা ইন্টারাপ্ট না হয়, এটা এইভাবে জিনিসটাকে করতে হবে। এবং আরেকটা বিষয় হলো, শুধু ইন্টারাপ্ট না, আপনার যে বাড়তি যেটা খরচ করতে হয় তাকে,
সে কিন্তু এটা ট্রান্সফার করে দিবে। তার মানে হচ্ছে যে আমাদের পুরো কৃষি সিস্টেমটাই এখন হয়ে গেছে যন্ত্র নির্ভর। যেহেতু যন্ত্র নির্ভর সেহেতু তেল নির্ভরতা আমাদের এখানে আছে, তেল নির্ভরতা আমাদের আছে, যে কারণে আমাদের বাড়তি সতর্ক হওয়ার বা শঙ্কার জায়গাটা এখানে। আর এখানে আপনার মরার উপরে খাড়ার ঘা আমি বলবো, যেটা আমাদের স্থানীয়ভাবে বলে, এখানে এই যন্ত্রপাতিগুলি এর আগে আপনার গভর্নমেন্ট সাবসিডির মাধ্যমে দিত, যার জন্য কৃষকরা কিন্তু মোটামুটি একটা রিজনেবল প্রাইসে, যারা মেশিনগুলি কিনেছে তারা রিজনেবল প্রাইসে এই সার্ভিসটা দিত। এখন কিন্তু আপনার গভর্নমেন্ট সাবসিডি নেই, উপরন্ত এই কৃষকরা কিন্তু কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কোনো লোনও পায় না। আপনি একটা শিল্প যন্ত্রায়ন হয়ে গেছে, ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়ে গেছে, কিন্তু আমাদের এই কৃষি সেক্টরে এখনো পর্যন্ত কিন্তু কোনো আপনার ফর্মাল ব্যাংক লোনের কোনো সিস্টেম নাই। এখন আপনি যদি ট্রেডিশনাল রেটে ব্যাংক লোন নেন তাহলে তো আপনার হবে না, আপনার এখানে 13% ইন্টারেস্ট দিয়ে কোনো কৃষক সাস্টেইন করতে পারবে না। সো ওই দিকেও কিন্তু তাদের একটা প্রেশার আছে, সে যদি আপনার ভালোভাবে কাজটা না করতে পারে তাহলে সে এই যে মেশিনের প্রাইস পরিশোধ করা, এটাও তার জন্য রিস্কি হয়ে যাবে। এটা তো ধরেন যে আমরা গেলাম যে হচ্ছে যে কৃষির সেচ নির্ভরতা প্লাস হচ্ছে জ্বালানি তেলের ক্ষেত্রে আমরা আলোচনাটা করলাম। এখন যদি আমরা আরেকটি বিষয় দেখি, সেটা হচ্ছে সার। আমাদের যে 5টি সার কারখানার মধ্যে 4টি তো বন্ধ আর একটি তো বেসরকারি খাতে। তো সার উৎপাদন করার ক্ষেত্রেও তো আমার জ্বালানি দরকার, বিশেষ করে এলএনজি দরকার, সেক্ষেত্রেও তো আমার সমস্যা। সেক্ষেত্রে তারপর হচ্ছে যে সার যে আমরা আমদানি করি সেটাও তো মধ্যপ্রাচ্য নির্ভর, হ্যাঁ, কাতার প্লাস সৌদি আরব নির্ভর। তো এই মধ্যপ্রাচ্য ক্রাইসিসের তো এখানেও একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। তো আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে সেচের পাশাপাশি যে সার ব্যবস্থাপনার ক্ষেত্রেও যে একটা বড় ধরনের যে একটা শঙ্কার মধ্যে বাংলাদেশ পড়তে যাচ্ছে, সে বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে কথা শুনবো। তবে তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তার উপর কতটা প্রভাব পড়বে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কী হতে পারে সেসব বিষয় নিয়ে। আমরা অতিথি হিসাবে পেয়েছি আবেদিন ইকুইপমেন্টস লিমিটেডের সিইও জনাব আমির হোসেন FCA। বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম, আমরা তো জ্বালানি তেলের যে ইম্প্যাক্ট সেটা তো আমরা আলোচনা করলামই, পাশাপাশি এখন যে সার, যেটা আমরা বেশিরভাগ মধ্যপ্রাচ্য থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, আবার দেশের যে সার কারখানা আছে সেটা চালু করতে গেলেও আমার এলএনজি দরকার। তো সব ক্ষেত্রেই তো মধ্যপ্রাচ্য নির্ভরতা। তো এখন আসলে এই বিষয়টাতে কি হবে? জি, এখানে আসলে আমাদের মতো দেশের, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এবং আমাদের এই সারের ক্ষেত্রে বলুন আমাদের কিন্তু র ম্যাটেরিয়াল নেই। তো র ম্যাটেরিয়াল নেই, আমাদের কিছু হয়তো গ্যাস বা এগুলি আছে, এগুলি দিয়ে কিন্তু আমাদের যেটা সারের যে মেইন উপকরণ সেগুলি কিন্তু আমাদের ইম্পোর্টেড। এবং এই ইম্পোর্ট নির্ভর যে একটা শিল্প, এই শিল্প আপনার বেসরকারি খাতেও কিন্তু এটা খুব একটা সাস্টেইন করতে পারবে কিনা এটা একটু সন্দেহ আছে এই জন্য যে আমাদের সারে কিন্তু সরকার এখনো বিশাল অঙ্কের টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছে। এই ভর্তুকি বিতরণ করাটা যে একটা ফর্মাল শেপে এখন আছে, যদিও এখানেও অনেক কথাবার্তা আছে বা এখানে অনেক ধরনের, বাট তারপরও এটা একটা মিনিমাম লেভেলে আছে এখনো। বাট এটা যদি আপনার ধরেন আমরা যদি স্থানীয়ভাবে উৎপাদনটা ওপেন করে দেই বা এটা ওপেন মার্কেট করে দেই, সেটা আসলে আমাদের অর্থনীতির জন্য কতটুকু সাস্টেইনেবল হবে, এটা একটা বড় প্রশ্ন এই জন্য যে সেই ক্ষেত্রে আপনার যে ভর্তুকি দেওয়া বা গভর্নমেন্টের যেটা ন্যাশনাল ইন্টারেস্ট, ফুড এটা খুবই সেন্সিটিভ একটা সেক্টর, এবং সারে ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে, দেন আপনার টোটাল প্রোডাকশন হয়ে যেতে পারে। তো যার জন্য এটা আসলে গভর্নমেন্ট খুব শক্ত হাতেই এই সারের বিষয়টা নিয়ন্ত্রণ করছে। তো আমার মনে হয় সামনে আবার আমন মৌসুম, রাইট। তো এখন আমার মনে হয় যে এখানে যতটা চেষ্টা করা যায় সারটাকে অ্যাভেলেবেল করে দেওয়া। আমি মুদ্রা কথা যেটা বলছি যে আপনার বাংলাদেশের কৃষিকে 1 নম্বর প্রায়োরিটি দেওয়া উচিত এই ধরনের একটা সিচুয়েশনে, যেখানে ওয়ার্ল্ড মেটাল আপনার, এবং আমাদের যে ইনফ্লেশনের যেই থ্রেট আমরা দেখছি যে এটা ডাবল ডিজিট হয়ে যাবে। তো ডাবল ডিজিট হয়ে গেলে এত জনসংখ্যা বহুল একটা দেশকে, মানুষকে যদি আপনি খাওয়াতে না পারেন, মানুষ যদি
ইকোনমিকভাবে তার যে আর্নিং আছে তার পরিপ্রেক্ষিতে তার দিয়ে যদি সে ভরণ পোষণ না করতে পারে, তাহলে পরে আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা যেমন অস্থির হবে এবং দেশের যে অর্থনীতি সেটা মারাত্মকভাবে ব্যাহত তার হবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একদিকে জ্বালানি তেলের যে শঙ্কা তৈরি হয়েছে সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে, অন্যদিকে সার প্রাপ্তি নিয়েও ঝামেলা তৈরি হওয়ার আশঙ্কা আছে। তার মানে কি দুই রকমের আশঙ্কা, তো তাহলে ভবিষ্যতে আমাদের খাদ্য নিরাপত্তাকেই মানে আরো বেশি প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। সেটা 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 খাদ্য নিরাপত্তা এটা আমাদের দেশে নয়, শুধু ওয়ার্ল্ড ওয়াইডই এখন এটা আপনার সারা বিশ্বে এটার একটা চ্যালেঞ্জ আছে। বাংলাদেশ বেশিরভাগ দেশ থেকে আমদানি করে, অন্য দেশে যদি উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে আমদানির উপরও তো এটা একটা প্রভাব পড়বে। আমদানির উপর একটা প্রভাব পড়বে, সেটা তো আমাদের আসলে সেটা সরকার বাহাদুর আমাদের এটা নিয়ন্ত্রণ করবেন। এবং আমরা আশা রাখি, যেহেতু আপনার আমাদের নতুন সরকার এসেছেন এবং তাদের রাজনৈতিক কমিটমেন্ট আছে, নির্বাচনী কমিটমেন্ট আছে, এবং সেগুলি আমার মনে হয় যে আমরা এটা ভালোভাবে এত চড়াই উত্তরের পরে যেহেতু আমাদের একটা নতুন গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, রাজনৈতিক গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, এখানে একটা আমাদের নির্ভরতার জায়গা আছে যে এখানে আমরা একটা ভালো কিছু সামনে আশা করতে পারি। আরেকটা বিষয় হলো যে এখানে আপনার এই যে আপনি যেটা বললেন যে সারের যেই আপনার যে যেটা যে পাওয়ার ক্ষেত্রে এখানে একটা ভালো কাজ কিন্তু সরকার ইতিমধ্যে করেছে, যেমন কৃষক কার্ড দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে এই যে কৃষক কার্ড, এবং কৃষক কার্ডে যেন তার সামগ্রিক তথ্যটা থাকে, তার জমি কতটুকু আছে, আবাদযোগ্য জমি কতটুকু আছে, যদি এটা থাকে আমার মনে হয় এখানে আমি খুব ভালো একটা সম্ভাবনার জায়গা দেখছি। এখানে নিয়ন্ত্রণ করাটা কিন্তু তারপরও কথা থাকে, আমাদের দেশে যত ভালো কিছুই হতে যায় ওখানে সবাই যে একটা ভেজাল লাগানোর চেষ্টা করে। তা আমি মনে করি যে সরকারের যদি সদিচ্ছা যেহেতু আছে, যেহেতু কৃষক কার্ড দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে এখানে একটা সদিচ্ছা সরকারের আছে, এবং এটা যেন খুব স্ট্রংলি নিয়ন্ত্রণ করা হয়, এবং এটা দল মত নির্বিশেষে যারাই কৃষক তাদেরকে দিতে হবে। কারণ যিনি অন্য দলের লোক উনি তো আর ওনার প্রোডাকশনটা বাজারে না বিক্রি করে অন্য কোথাও দিয়ে দিবে না। সো বাজারে দলমত নির্বিশেষে যাদেরই জমি আছে তাদেরকে এই যেন কৃষক কার্ডের মাধ্যমেই সবকিছু দেওয়া হয়। আচ্ছা, আপনি যে কথাটি বলছিলেন যে ইনফ্লেশনের কথা আপনি বলছেন, ইনফ্লেশন তো এখন 8-এর উপরে। তারপর আমাদের যে বাংলাদেশে যে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডিউ বলেছে মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে সামনের মাসগুলোতে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। আপনি কি হিসেব? জি, এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং খাদ্যের যে মুদ্রাস্ফীতি সেটা আপনার 10 আমার মনে হয় চলে যাবে, যদি আমরা আমাদের লোকাল প্রোডাকশনটা যেটা আমরা আলাপ করছিলাম যে এটাকে যদি আমরা সিকিউর করতে না পারি তাহলে পরে এটা আপনার 10-এর উপরে চলে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমাদের রিজার্ভের উপরে খুব বড় ধরনের একটা চাপ ফেলবে, এবং যেটা অর্থনীতিবিদরা বলছেন যে রিজার্ভ 6 বিলিয়নে নেমে আসবে। আসলেই এখানে যেহেতু জ্বালানির উপর আপনি জানেন যে আমাদের জ্বালানির মূল্য কিন্তু বাড়ানো হয়নি, তো জ্বালানির মূল্য বাড়ানো হয়নি, হোয়ারেজ ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু জ্বালানির মূল্য বেড়ে গেছে। তো এখানে সরকার যেই এই ভর্তুকি দিচ্ছে এটা কিন্তু কোনো এখনো পরিকল্পনা মাফিক কিন্তু এই ভর্তুকিটা হচ্ছে না। এখন সরকার হয়তো আপৎকালীন, যেহেতু একটা নতুন গভর্নমেন্ট আসছে, এখনই যদি জ্বালানির মূল্যটা বাড়ায় দেওয়া হয়, আর জ্বালানির মূল্য কিন্তু মার্কেটে যেটা ট্রান্সফর্ম হয়, আপনি যদি 1 লিটারে 5 টাকা জ্বালানির মূল্য বাড়েন, এটা মার্কেটে ইম্প্যাক্ট আসবে ধরেন 50 টাকা বা তার বেশি। এটা যেহেতু প্রতিটা জ্বালানি তো একটা প্রোডাকশন কস্ট, এখন প্রোডাকশন কস্টের উপরেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বলেন সবাই কিন্তু প্রফিট করে। আমার কস্ট কত তার উপর আমি প্রফিট করব। সো ওই 5 টাকা যদি ওখানে বাড়ে তাহলে 5 টাকার উপরে প্রতিটা হাত আমাদের, আপনি জানেন যে আমাদের যে বিজনেস চ্যানেল, এটা কোম্পানি, তারপরে ডিলার, রিটেলার, দেন শপকিপার, তো এই প্রতিটা লেভেলে কিন্তু এটা বেড়ে যাবে, এবং বেড়ে এটা গ্রাহকের হাতে আসা কিন্তু 5 টাকার ইফেক্ট আসবে 50 টাকায়। তাহলে এখন এই মুহূর্তে আমাদের করণীয়টা কি হবে? না, করণীয় যেটা সরকার যেই সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে, জ্বালানির মূল্যটা না বাড়িয়ে এখানে ভর্তুকি দেওয়া হচ্ছে, যদিও আমাদের রিজার্ভের উপরে চাপ আসবে, বাট আমি মনে করি যে এটা সঠিক স্টেপ আছে। বাট আমাদের যেটা করতে হবে যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, ফিল্ডে যেন আমরা প্রপারলি এই ম্যানেজমেন্টটা করতে পারি, বিশেষ করে জ্বালানি ম্যানেজমেন্ট, আর একটা হলো আপনি যেটা বললেন যে সার ম্যানেজমেন্ট, এই দুইটা যদি আমরা করতে পারি। আর একটা বিষয় রয়ে গেছে এখানে, যেটা আমি আপনার আলোচনার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, সেটা হলো যেহেতু একটা যন্ত্র নির্ভর শিল্প হয়েছে, আমি মনে করি আগে আমরা এই শিল্পে ভর্তুকি দেওয়া হতো, গভর্নমেন্ট ভর্তুকি দিত যন্ত্র কেনার জন্য।
আমি মনে করি যে ভর্তুকির থেকে এইখানে যেন আমাদের অনেকগুলি ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এই ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে বাধ্য করা এগুলিতে ফাইন্যান্স করার জন্য, এবং সেই ফাইন্যান্সটা করবে হলো লো রেট অফ ইন্টারেস্ট, একেবারে ধরুন 1-2% এরকম একটা ইন্টারেস্টে। তাহলে পরে এই আমাদের যে এখানে যেহেতু আমাদের কৃষি যন্ত্রায়ন হয়ে গেছে এবং এখানে একটা হেভি ইকুইপমেন্ট, একটা ট্রাক্টরের দাম এখন যেহেতু আমাদের ডলারের এক্সচেঞ্জ রেট বেশি, আপনার প্রায় 20 লক্ষ টাকা। পাশাপাশি ঠিক আছে, আপনি যেটি বললেন যে ব্যাংকগুলোকে বাধ্য করা বা কিংবা ব্যাংকগুলোকে বাধ্যবাধকতা কিংবা একটা টার্গেট দেয়া যে এই পরিমাণ কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে তোমাকে লোন দিতে হবে, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কি হবে? না, ইন্টারেস্ট রেটটা ধরেন ওয়ার্ল্ড ওয়াইড অনেক আপনার ফান্ডিং অর্গানাইজেশন আছে যারা লো রেটে গভর্নমেন্টকে ঋণ দেয় এবং এই খাতে, কৃষি খাতে ঋণ দেয়, খাদ্য নিরাপত্তা খাতে ঋণ দেয়, এবং সেই ঋণটা আপনার এখানে যে এডি যে ব্যাংকগুলি আছে তাদেরকে বাংলাদেশ ব্যাংক খুব মিনিমাম মার্জিনে এই লোনটা দিবে, এবং ওই লোনটা তারা আপনার এই যে প্রাইভেট অর্গানাইজেশনকে এনগেজ করতে পারে, আমরা যারা মেশিনারি বিজনেস করি আমাদেরকে এনগেজ করতে পারে, আমরা আমাদের যেই মেশিনটা একটা সঠিক মেশিন দেওয়া, বিজনেস বান্ধব মেশিন দেওয়া, এটা দিয়ে আমরা ফার্মারকে আমরা যখন এটা দিব তখন এটা সাস্টেইনেবল হবে। দ্যাট ইজ একটা ক্যাপিটাল, ওই সেক্টরের জন্য তো একটা ক্যাপিটাল লাগবে। আপনি একটা শিল্প করবেন, এটা তো ক্যাপিটাল লাগবে, somebody has to provide this capital. So এখানে যদি আপনার একটা সহজলভ্য এবং স্বল্প সুদের ঋণ দেওয়া হয়, এটা তো আলটিমেটলি আপনার ইকোনমিতে আবার কিন্তু আসবে, ফিরে আসবে। সো আপনি ধান কিনবেন, চাল কিনবেন কম প্রাইসে, সো ওখানে যদি আপনি একটু সাবসিডি দেন, ইন্টারেস্টে সাবসিডি বলছি আমি, মেশিন সাবসিডিটা আমি ওইভাবে বলছি না, কারণ পরোক্ষভাবে এটার মানে সুবিধাটা আসলে গ্রাহক সাধারণ জনগণই পাবে, সাধারণ জনগণই পাবে। সো দ্যাট ওখানেই ভর্তুকিটা আমি মনে করি দেওয়া উচিত। বিষয় বলি যে কৃষির ক্ষেত্রে, সেচের ক্ষেত্রে যে আমরা জ্বালানি তেল নির্ভরতার কথা বললাম, যে বাংলাদেশ তো বেশ কিছুদিন আগে তো সোলার ভিত্তিক যে সেচ ব্যবস্থাপনা, এটার কিন্তু আলোচনাটা কিন্তু জোরালো হয়েছিল। আমরা জানি অনেক জায়গায় অনেক কৃষকরা এটা নিজ উদ্যোগে চালু করেছিল। তো সোলার ভিত্তিক সেচ ব্যবস্থাপনায় আমরা যেতে পারি কিনা, এবং সেক্ষেত্রে এটি বাংলাদেশে সম্ভব কিনা, এবং পাশাপাশি সরকার এটাকে কিভাবে সাহায্য করতে পারে, সেই বিষয়ে আপনার কাছ থেকে আরেকটু শুনবো। তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তার উপর কতটা হুমকি, সেটার উপর, এবং সেক্ষেত্রে করণীয় কি। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। যে বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম, এই যে বাংলাদেশের কৃষিতে সেচ নির্ভরতার ক্ষেত্রে যে জ্বালানি তেল নির্ভরতা, বিশেষ করে আমদানিকৃত জ্বালানি তেল নির্ভরতা, সেক্ষেত্রে সোলারটা কতখানি বিকল্প হতে পারে, সোলার সিস্টেম? জি, ধন্যবাদ। আপনার সোলার হতে পারে একটা বিকল্প ব্যবস্থা। সোলার কিন্তু মেইন স্ট্রিম পাওয়ার হবে না, কারণ সোলার কিন্তু আপনার যে সানলাইটের উপরে ডিপেন্ডেন্ট। সো ক্লাউডি এনভায়রনমেন্ট থাকলে ওখানে সোলারের চার্জটা অতটা হবে না। সো এই ধরনের একটা এক্ষেত্রে আপনি যেমন ধরুন আপনার অল্টারনেটিভ দুইটা, আপনার ডিজেল অপারেটেড একটা কিছু আছে আর আপনার সোলার অপারেটেড একটা কিছু আছে, পাম্প আছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন সোলারে পাওয়ার থাকে আপনি সেটা চালালেন, আর যখন আপনার ডিজেলে থাকে সেটা। কিন্তু এখন আমাদের কৃষকদের আসলে এই দুইটা অল্টারনেটিভ রাখা অনেক ক্ষেত্রে সম্ভব না। আর হ্যাঁ, হতে পারে যারা স্বচ্ছ মানে সলভেন্ট ফার্মার আছেন, তারা যদি সোলারের ইন্ট্রোডিউসটা আমরা করতে পারি, কারণ এটা একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আপনার ব্যবস্থা, পাওয়ার ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে সোলার আপনার এফোর্ড করতে পারে। আমি মনে করি সোলার একটা অন্তত আমাদের জ্বালানির চাপটা কমানোর জন্য সহায়ক হবে। না, সেক্ষেত্রে তো আরেকটা কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে যে বিভিন্ন যে ভবনগুলো আছে, যে পরিকল্পনা গভর্নমেন্টের আগে ছিল, যে ভবনগুলোতে বাধ্যতামূলকভাবে সোলার সিস্টেম চালু করা, সেখানে আমার যে এনার্জিটা সেভ হচ্ছে, সেটি তো আমি পরোক্ষভাবে কৃষিতে সার উৎপাদনে আমি দিতে পারি। না, এটা আমরা আসলে করতে পারি। এটা যেমন ধরুন আমাদের যেসব জলাধার আছে বা যেসব আপনার ছাদ আছে কিংবা পতিত জমি যেখানে আছে, সেখানে যদি আমরা এই সোলার প্যানেল বসাই দিই এবং এই লাইনটা করে আপনার ওয়ারিং করে যদি আমরা বিভিন্ন মাঠে বা বিভিন্ন জায়গায় দিয়ে দিতে পারি, অথবা আমরা এটাকে ন্যাশনাল গ্রিডে নিতে পারি। ন্যাশনাল গ্রিডে নিয়ে আপনার এটা ওইভাবে সরবরাহ করা যেতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে
যে আমাদের যে পাওয়ারের যেই চাহিদা এটা অনেকখানি আমি মনে করি যে মিটবে। তবে এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এখানে এই কৃষকরা আসলে কিন্তু কৃষকরা যদি আমরা এই সোলারের উপরে কোনো একটা ভালো ভর্তুকি দিতে পারি বা ভর্তুকি মূল্যে আমরা সোলারটা যদি বাজারে ছাড়তে পারি, তাহলে আমার মনে হয় এটাতে এনকারেজ হবে বেশি। এবং এটা গভর্নমেন্টের জ্বালানি যে নির্ভরতা, এখন ডিজেল নির্ভরতা, এটাকে কিন্তু অনেকটা রিডিউস করবে। জি, আমরা তো জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু এই যে স্বাধীনতার 55 বছর পরেও আমরা কৃষিতে মানে বিশেষ করে খাদ্যে আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারলাম না, এবং সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যবস্থাপনাটাও আসলে এখনো পারফেক্ট জায়গায় যায়নি। সেক্ষেত্রে আসলে করণীয় কি? এখানে দেখুন, আপনি যে কথাটা বলেছেন এটা হলো আমাদের প্রফেশনালিজমের অভাব। জি, আমাদের কৃষি কিন্তু একটা পেশা, এবং এটা কিন্তু আপনার মূর্খ লোকের কাজ নয়। এটা অবশ্যই আপনাকে বুঝে শুনে আপনি একটা গাছ লাগাবেন, সেই গাছটা কি গাছ বিশেষ করে লাগাবেন, যখন প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা এসেছে, প্রযুক্তি নির্ভর আমরা এগিয়েছি, অনেক দূর এগিয়েছি। আপনার যদি আপনি বলুন যে আমাদের পার একরে আজ থেকে 50 বছর আগে আমাদের প্রোডাকশন কি ছিল, আর এখন 50 বছর পরে এখন প্রোডাকশন কত, সো ইটস এ ফার ডিফারেন্স। সো আমরা ভ্যারাইটিতে অনেক এগিয়েছি, আমাদের অনেক ভালো ভালো এবং অনেক শর্ট টেনিউর ভ্যারাইটি কিন্তু আমাদের যে কৃষি বিজ্ঞানী যারা, তারা কিন্তু বের করেছেন ইতিমধ্যে, আমাদের মাঠে চলে আসছে এগুলি। তো এখন এখানে আমাদের এখন যেটা করতে হবে, যেহেতু আমাদের লোকজন বাড়ছে, আমাদের খাদ্যের চাহিদা বাড়ছে, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে আরও প্রফেশনাল হতে হবে। এবং আমাদের কৃষির যেই অফিসগুলি আছে, কৃষি অফিসার যারা আছেন এবং আমাদের ব্লক সুপারভাইজার, তাদেরকে ফুললি অ্যাক্টিভ করতে হবে, যেন আমাদের কোনো বিন্দু মাত্র কোনো জায়গায় কোনো প্রসেস লস না হয়। আমাদের আরেকটা হচ্ছে, আমাদের যেই একটা প্রবলেম আছে হলো, সেটা হলো আমাদের ক্রপ প্ল্যানিং, যে আসলে কোন এলাকায় কোন ফসলের আবাদ হবে। এখন আমাদের কৃষকরা কি করে, যে এই বছর আলুতে দাম বেশি পেয়েছে, পরের বছর সবাই আলু করে বসে আছে। এখন এবার যেমন কৃষকরা আবার আলুতে মার খেয়েছে, আগামী বছর আলু করবে না। তো আলু যদি না করে, তাহলে আলু আবার 100 টাকা। তার মানে আমাদের সমন্বিত একটা পরিকল্পনা, এই যে সমন্বিত একটা পরিকল্পনা, যে আমাদের ক্রপ প্ল্যানিং, ন্যাশনাল ক্রপ প্ল্যানিং, অঞ্চল ভিত্তিক, যে এলাকাতে যেটা ভালো হয়, কতটুকু আমার দরকার, চাহিদা মাফিক চাষাবাদটা করা। এই যে এখানে স্থানীয় কৃষি অফিসগুলি ফার্মারদেরকে, যেমন এখন আপনি কৃষি কার্ড দিয়ে দিচ্ছেন, আপনি এখন জানেন যে আপনার ফার্মার কে, কত কি ওয়েটের ফার্মার। একজনের 5 শতক জমি আছে, আরেকজনের 50 শতক জমি আছে, আরেকজনের 500 শতক জমি আছে, তাহলে আপনি কাকে নিয়ে কাজ করবেন? সো আপনি যখন ওই টেন্ডেন্সিটা, যখন ওই প্রফেশনাল যে ডেলিভারিটা যখন আপনি ফিল্ডে দেবেন, তখন কিন্তু এগ্রিকালচার একটা ট্রেন্ড তৈরি হবে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সার্বিকভাবে আপনার আর কি বলার আছে? যে আমি সার্বিকভাবে বলার, যেটা আমরা আলোচনায় যেই মুদ্রা কথা যেটা আসলো, যে আসলে সারসংক্ষেপ, সেটা হলো সার ব্যবস্থাপনা এবং ডিজেল ব্যবস্থাপনা। এটা সরকারের খুবই স্ট্রংলি নিয়ন্ত্রণ করতে হবে, এবং যেন এখানে স্থানীয় পর্যায়ে কেউ এটার মূল্য বাড়িয়ে দিয়ে আমাদের কৃষি উৎপাদনের যে উৎপাদিত ফসলের দামটা বাড়াইতে না পারে, এবং স্থানীয় পর্যায়ে যেন যারা যন্ত্রের সেবা দিয়ে থাকেন, তাদেরকে একটা কমফোর্ট জোন তৈরি করে দেওয়া, এটা একটা বিষয়। আরেকটা হলো কৃষি যন্ত্রপাতিতে আপনার ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদেরকে ইনভলভ করা, যেন লো কস্টে এই ফার্মাররা যেন এই হাই ভ্যালু মেশিনগুলি কিনতে পারে। ছোটোখাটো মেশিন দিয়ে কৃষির কাজ হবে না, এবং লো কস্ট মেশিন দিয়ে হবে না। সো আপনাকে এখানে ভালো মেশিন, যেগুলি মাঠে দীর্ঘমেয়াদী সার্ভিস দিবে। বাজেট আসছে, সেখানে তো ভ্যাট ট্যাক্স কমানো উচিত আমদানির ক্ষেত্রে। ইভেন হ্যাঁ, ইয়েস, কৃষি যে পণ্য আছে, যেগুলি আপনার ধরেন উপকরণ আছে, সেই উপকরণে কোথাও এখনো ডিসকম্পোর্ট আছে, কোথাও এখনো ভ্যাট আছে। আপনার যেমন সোলোবর বোরন, এটা একটা সার, এটার মধ্যে আপনার ভ্যাট আছে বিক্রি পর্যায়ে। যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও তো আছে, যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও কিছু জায়গায় এখনো ডিসকম্পোর্ট আছে। সো দ্যাট এখানে কৃষি মন্ত্রণালয় এবং এনবিআর একত্রিতভাবে যদি এখানে আপনার কৃষিক্ষেত্রে সকল রকম ভ্যাট এবং ট্যাক্সের যে বিষয়গুলি আছে, সেগুলি যদি উঠিয়ে দেয়, তাহলে পরে কিন্তু আপনার এটা ট্রান্সফর্ম হয়ে কিন্তু ইকোনমিতে মাল্টিপল রিডাকশন আসবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। জি, দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।